হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তোমাদের সকলকে আরও একবার ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমাদের পলিটির যে ক্লাস হয়েছে অলরেডি 6টা ক্লাস, আজকে তার 7 নম্বর পার্ট হবে। ঠিক আছে, আগের ক্লাসে আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পড়েছিলাম। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পলিটির ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রিএম্বল। প্রিএম্বল থেকে অনেক বেশি কোশ্চেন এক্সামে আসে, আর কিছু কমন কোশ্চেন আছে যেগুলো আমরা এক্সাম পার্সপেক্টিভে দেখব। তো তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের এক্সাম পার্সপেক্টিভে পুরোপুরি প্রিপারেশন হয়ে যাবে। তো আমরা জানি, আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমরা প্রথমে দেখব কনস্টিটিউশন জিনিসটা কি, কনস্টিটিউশনটা কি, তারপর আমরা প্রিএম্বল জিনিসটা দেখব। প্রিএম্বলটা কি কিন্তু বেসিক্স থেকে দেখব, ঠিক আছে, যেন পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং আমাদের এক্সাম পার্সপেক্টিভে যেন আমরা সেভাবে আনসার করতে পারি। তো কনস্টিটিউশনটা কি, কনস্টিটিউশনটা হলো বেসিক্যালি একটা জিনিস যেটা হচ্ছে প্রিন্সিপাল এবং একটা হচ্ছে গাইডলাইন্স। কার জন্য? আমাদের গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্টকে একটা গাইডলাইন দেয় এবং কিছু প্রিন্সিপাল বলে দেয়, ঠিক আছে, যার বেসিসে আমাদের গভর্নমেন্ট রান করে। মানে গভর্নমেন্ট চলে কি এই কনস্টিটিউশনের গাইডলাইন দেখে। তাহলে কনস্টিটিউশনের গাইডলাইন থেকে কনস্টিটিউশনকে মেনে, কনস্টিটিউশনে যেভাবে লেখা আছে সেই গাইডলাইনকে মেনে আমাদের গভর্নমেন্ট পরিচালনা করে আমাদের কান্ট্রিকে, ঠিক আছে, এটাই হচ্ছে কনস্টিটিউশনের কাজ। তো কনস্টিটিউশন কি, কনস্টিটিউশন দুটো পার্টে দেখা যায় পৃথিবীতে। কনস্টিটিউশন দুটো পার্টে দেখা যায়, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন, একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ারটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন এবং ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট, সবথেকে বড়, সর্ববৃহৎ কনস্টিটিউশন কি ইন্ডিয়ার কনস্টিটিউশন। আর ইন্ডিয়ার কনস্টিটিউশনটা কি রিটেন কনস্টিটিউশন। তাহলে একটা আনরিটেন কনস্টিটিউশন এক্সাম্পল কি ইউকের যে কনস্টিটিউশন সেটা হচ্ছে আনরিটেন, সেখানে কোনো লিখিত নেই, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ার কনস্টিটিউশন কি, সেটা হচ্ছে লিখিত, রিটেন। টোটাল হচ্ছে তোমার 195টা কান্ট্রি আছে, ঠিক আছে। 195টা কান্ট্রির মধ্যে মোটামুটি 190টা কান্ট্রির, ঠিক আছে, মোটামুটি 190টা কান্ট্রির কি রিটেন কনস্টিটিউশন আছে। বাকি যে 5টা কান্ট্রি আছে তাদের হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। তো এই যে কনস্টিটিউশনের 190টা কান্ট্রির যে কনস্টিটিউশন আছে তাদের মধ্যেও 70% কান্ট্রির কী আছে, কনস্টিটিউশনের শুরুতেই প্রিএম্বল আছে। কনস্টিটিউশন শুরুতেই কী আছে, প্রিএম্বল জিনিসটা আছে। তাহলে 190টা কান্ট্রিতে 70% কান্ট্রির মধ্যে কি প্রিএম্বল জিনিসটা অ্যাড করা আছে। বুঝতে পারবেন তাহলে প্রিএম্বলের মানে ইম্পর্টেন্সটা কি আমরা বুঝতে পারছি। এরপর দেখব প্রিএম্বল জিনিসটা কি। এরপর ঠিক আছে, এবার আমরা জানি যখন কোনো সাপোজ যদি কিছু খাবার আমরা তৈরি করি, ঠিক আছে, যদি আমরা খাবার তৈরি করি, সেই খাবার তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসটা দরকার হয়, খাবার তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হয়, যেরকম ধরো কোনো মশলা দরকার আছে, কোনো লবণ দরকার আছে, তেল দরকার আছে, এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেটা কি সে খাবারকে কি এনরিচ করে, খাবারকে কি আরও ভালো সুস্বাদু বানায়। বুঝতে পারা গেল। তাহলে যে খাবারকে সুস্বাদু বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিই, সেরকমই আমাদের কনস্টিটিউশনকে আরও বেশি তোমার মজবুত করার জন্য, আরও বেশি পাওয়ারফুল বানানোর জন্য, ঠিক আছে, আমরা কনস্টিটিউশনে কিছু ইনগ্রিডিয়েন্টস দিই। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা বলতে পারি প্রিএম্বল। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কী বলতে পারি, আমার প্রিএম্বল। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কি, একটা হচ্ছে তোমার সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এগুলো সবগুলো কি এক একটা ইনগ্রিডিয়েন্টস, আমাদের কনস্টিটিউশনের এক একটা ইনগ্রিডিয়েন্টস। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো কোথায় আছে, সেগুলো সব আছে প্রিএম্বলে। তাহলে প্রিএম্বল জিনিসটা কি, প্রিএম্বল জিনিসটা হচ্ছে কি, তুমি একটা জিনিস ভাবতে পারো, একটা জিনিস একটা দাঁড়াও দেখাচ্ছে, এই যে ধরো একটা আইডেন্টি কার্ড, প্রিএম্বলটা কি আমরা কি একটা আইডেন্টিটি কার্ড হিসাবে ইউজ করতে পারি। কীরকম আইডেন্টি কার্ড, সাপোজ তুমি কোনো কর্পোরেট সেক্টরে জব করো বা কোনো তুমি ধরো স্কুলে পড়াশোনা করছো বা কলেজে যাচ্ছ, তা সবাইকে আমাদেরকে একটা আইডেন্টিটি কার্ড দেওয়া হয়। সেই আইডেন্টিটি কার্ড কী হয়, তোমার ইনফরমেশান লেখা থাকে, তোমার স্কুলে বা যে কর্পোরেট সেক্টরে জব করো সেখানেও তোমার সেই ইনস্টিটিউশনের নাম দেওয়া থাকে এবং একটা বেসিক জিনিস দেওয়া থাকে। তাহলে কি কোনো অচেনা মানুষ হঠাৎ করে তোমাকে দেখলো, ঠিক আছে, তাহলে তোমাকে দেখে বা তোমার যে স্কুলের যে ইউনিফর্মটা পরে আছো সেটা দেখে বা তোমার আইডেন্টিটি কার্ড থেকে মানুষ কি একটা মানে ধারণা করে নিতে পারে যে তুমি কি করো, তুমি কোন স্কুলে পড়ো, তোমার ওখানে ডেট অফ বার্থ লেখা থাকে, তোমার নাম কি, তোমার পিতার নাম কি, ঠিক আছে, এই জিনিসগুলো কি একটা আইডেন্টিটি কার্ডের মধ্যে লেখা থাকে। তাহলে ওটা দেখেই তোমার বেসিক ধারণাটা কি, তোমার সম্পর্কে একটা আইডিয়া মানুষ লাগিয়ে নিতে পারে। সেটাকেই আমরা কনস্টিটিউশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে দেখা যাবে কনস্টিটিউশনের শুরুতেই যে প্রিএম্বল জিনিসটা দেওয়া আছে সেটার মধ্যে আমরা গোটা কনস্টিটিউশন, এত বড় যে লার্জেস্ট কনস্টিটিউশন, সেই প্রিএম্বলটা পড়লেই আমরা বুঝতে পারবো যে এই কনস্টিটিউশনের ভিতরে আর কী কী থাকতে পারে। তাহলে বুঝতে পারা গেলো বেসিক জিনিসটা, বুঝতে পারলেন যে প্রিএম্বল জিনিসটা কি, বুঝতে পার। এরপর তাহলে প্রিএম্বলের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলাম কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, ওকে। এরপর যেটা দেখবো প্রিএম্বলটা কী করে চলে আসবে, হঠাৎ করে তো প্রিএম্বলটা আসলো না। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম অবজেক্টিভ রেজুলেশন। 13 ডিসেম্বর 1946 সালে পণ্ডিত জওহরলাল নেহরু তিনি দিয়েছিলেন অবজেক্টিভ রেজুলেশন। সেই অবজেক্টিভ রেজুলেশনটা আর পরবর্তীকালে কি প্রিএম্বলে পরিণত হয়ে যায়। তাহলে অবজেক্টিভ রেজুলেশনটা কি, অবজেক্টিভ রেজুলেশনটা তিনি যখন আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হচ্ছিল
তখন তিনি অবজেক্টিভ রেজুলেশন দিয়ে বলেছিলেন যে এটা আমাদের কনস্টিটিউশনের বেস হবে, এর মধ্যে থেকে আমরা কি আমাদের কনস্টিটিউশনটা তৈরি হবে এটাকে বেস করে। তিনি কী বলেছিলেন অবজেক্টিভ রেজুলেশনে? তিনি বলেছিলেন ইন্ডিয়া কী হবে, ইন্ডিয়া যে একটা ইউনিয়ন অফ স্টেটস হবে। আমাদের প্রথমে জানি আমাদের আর্টিকেল 1-এ ইন্ডিয়া এই যে ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই যে ইউনিয়ন অফ স্টেটস আর্টিকেল 1-এই বলছে। তাহলে ইন্ডিয়াকে তিনি প্রথমে অবজেক্টিভ রেজুলেশনে বলে দিয়েছিলেন যে ইন্ডিয়াকে একটা ইউনিয়ন অফ স্টেটস হবে। তারপর তিনি কি বলেছেন, ইন্ডিয়াকে একটা সোভেরিন হতে হবে, ইন্ডিয়াকে রিপাবলিক হতে হবে, এটাও তিনি অবজেক্টিভ রেজুলেশনে বলেছিলেন। তারপর কি বলছেন, প্রতিটা সিটিজেনকে গ্যারান্টি দেওয়া হবে তার সোশ্যাল জাস্টিসের জন্য, বুঝতে পারলে, ইকোনমিক জাস্টিসের জন্য, কনস্টিটিউশনাল রাইটসের জন্য, এটাও তিনি অবজেক্টিভ রেজুলেশন বলেছিলেন, ঠিক আছে। তারপরে কিছু সেফগার্ডস দিয়েছিলেন, তারপর ইকুয়ালিটি অফ অপরচুনিটি, প্রত্যেকটা মানুষের ইকুয়াল অপরচুনিটি পায়, তার কথাও তিনি অবজেক্টিভ রেজুলেশন বলেছেন। এইগুলো মানে এই যে বেসিক প্রিন্সিপালগুলো, এই যে বেসিক ফান্ডামেন্টালসগুলো তিনি অবজেক্টিভ রেজুলেশনে বলেছিলেন। পরবর্তীকালে 22শে জানুয়ারি 1947 সালে কী করে, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি হয়। সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা কী করে, কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা আমাদের যে অবজেক্টিভ রেজুলেশনটাকে প্রিএম্বল হিসেবে গণ্য করে নেয়। তাহলে 13ই ডিসেম্বর 1946 সালে অবজেক্টিভ রেজুলেশন দিয়েছিল জওহরলাল নেহরু, এবং 22শে জানুয়ারি 1947 সালে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটাকে অ্যাডপ্ট করে নেয় প্রিএম্বল হিসাবে। বুঝতে পারা গেল? তাহলে প্রিএম্বলটা কোথা থেকে আসলো? প্রিএম্বলটা আসলো অবজেক্টিভ রেজুলেশন থেকে। এক্সামে আসতে পারে অবজেক্টিভ রেজুলেশন কে দিয়েছিল, কখন দিয়েছিল, এবং কখন সেটাকে আমাদের প্রিএম্বল হিসেবে অ্যাডপ্ট করা হয়েছিল, ডেটগুলো পুরোপুরি মনে রাখবে। আর আরেকটা কথা মনে রাখবে, যেটা হচ্ছে আমেরিকা হচ্ছে সর্বপ্রথম যারা মানে পৃথিবীর মধ্যে এতগুলো ধর 190টা কান্ট্রি রিটেন কনস্টিটিউশন আছে, তার মধ্যে আবার 70% কি আছে দেখলাম প্রিএম্বল আছে, এবং আমেরিকা হচ্ছে প্রথম কান্ট্রি যারা প্রিএম্বলকে ইন্ট্রোডিউস করেছিল। তাহলে আমাদের যে কনসেপ্টটা, আমরা যে প্রিএম্বলটা, ইন্ডিয়াতে যে প্রিএম্বলের ধারণটা কোথা থেকে এসেছিলো, সেটা এসেছিল আমেরিকা থেকে। আর আমেরিকাই ছিল এটাও এক্সামে যদি আসে, সর্বপ্রথম কান্ট্রি কি যে প্রিএম্বল ইন্ট্রোডিউস করেছিল, সেটা হচ্ছে আমেরিকা। আর ইন্ডিয়া কোথা থেকে অ্যাডপ্ট করেছিল, ইন্ডিয়াও কী করেছিল, আমেরিকা থেকে অ্যাডপ্ট করেছিল প্রিএম্বলের ধারণাটা। তাহলে এখন এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো। এর পরবর্তীকালে যেটা দেখবো, আমাদের যে প্রিএম্বলটা, ঠিক আছে, আমরা সকলে জানি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিওর টু অল ইটস সিটিজেন জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি, আমরা সকলেই পড়েছি। তা আমাদের যে প্রিএম্বলটা আছে, ঠিক আছে, এই যে প্রিএম্বলটা যে আইডেন্টিটি কার্ড যেটা, এই প্রিএম্বলটাকে টোটাল 3টে ভাগে ভাগ করা যায়। 3টে ভাগে আমরা ভাগ করতে পারি, 3টে পার্টে আমরা দেখবো যে প্রিএম্বলটা কী বলতে চাইছে অ্যাকচুয়ালি। প্রিএম্বলটা আমরা ছোটো করে একটা মানে প্যারাগ্রাফ, কিন্তু এর মধ্যে অনেক বেশি ডিটেলস আছে যেটা এক্সামে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রথম পার্ট যেটা, প্রথমে দেখো এখান থেকে এতটা শুরুর যে 3-4টে লাইন, ঠিক আছে, শুরুর যে 3-4টে লাইন, এটাকে কি বলে, এটাকে বলা নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। এটাকে কি করে, এই যে প্রথমে 3-4টে লাইন আমাদের যে ইন্ডিয়ান যে স্টেটটা, আমাদের যে কান্ট্রিটা, এর কান্ট্রির নেচারটা কী, ঠিক আছে, কী টাইপের আমাদের কান্ট্রি, তার ডেসক্রিপশন দেয় প্রথম 3-4টে লাইনে। তাহলে প্রিএম্বলের প্রথম পার্টটা কী করে, আমাদের কান্ট্রি কী প্রকারের কান্ট্রি, যে ডেমোক্রেটিক না অটোক্রেসি আছে এখানে, ঠিক আছে, না এখানে এটা রিপাবলিক না মোনার্কি, এর সম্পর্কে বলে দেখি আমাদের প্রথম 3-4টে লাইন। তার নেচার অফ দ্য স্টেট, প্রথম পার্টটা কী বলে, নেচার অফ দ্য স্টেট, আমাদের কান্ট্রির নেচারটা কী। দ্বিতীয় পার্টটা কী বলে, দ্বিতীয় পার্টটাই বলে আমাদের যেমন জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কান্ট্রির অবজেক্টিভ কী, আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভটা কী আমরা আমাদের কান্ট্রিকে কী করতে চাই, কী বানাতে চাই, আমরা কীভাবে দেখি, এই অবজেক্টিভগুলো, এই পারপাসগুলো, ঠিক আছে, এই ফান্ডামেন্টালসগুলো কী আছে, সেকেন্ড পার্টে আছে। একটা প্রিএম্বলের প্রথম পার্টটা দেখলাম নেচার আছে, আমাদের কান্ট্রির নেচারটা কী সেটা বলছে। দ্বিতীয় পার্টটা বলছে আমাদের কান্ট্রির অবজেক্টিভটা কী, আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভটা কী হতে চলেছে, সেটা বলে দ্বিতীয় পার্টে। আর তৃতীয় পার্টে একটা ডেট দেওয়া আছে, এটা অনেক এক্সামে আসে, খুব ইম্পর্ট্যান্ট ডেট, যে আমাদের যে কনস্টিটিউশনটা কখন অ্যাডপ্ট করা হয়েছিল। এখানে লেখা আছে দেখো, আওয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি দিস 26 ডে অফ নভেম্বর, 26শে নভেম্বর 1949 সালে আমাদের যে কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে, 26শে নভেম্বর 26 নভেম্বর 1949 এই ডেটে কী হয়েছিল, আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রিএম্বল থেকে কোশ্চেন আসলে এই কোশ্চেনটা আসবেই, ঠিক আছে। তাহলে 26শে নভেম্বর 1949 সালে আমাদের কী হয়েছিল, কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল, এটা মনে রাখবে, বুঝতে পারো। তার প্রথম পার্টটা দেখলাম নেচার অফ দ্য স্টেট, দ্বিতীয় পার্টটা দেখলাম আমাদের অবজেক্টিভটা কী আছে, আর তৃতীয় পার্টটা দেখলাম কী আছে, তাদের ডেট দেওয়া আছে যে কখন অ্যাডপ্ট করা হয়েছে, বুঝতে পারা গেল। এরপর আমাদের যে প্রিএম্বলটা একবার তোমার অ্যামেন্ড করা হয়েছিল, কখন হয়েছিল, 1976 সালে 42 নম্বর যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা হয়েছিল, 42 নম্বর যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 1976 সালে, তখন আমাদের প্রিএম্বলকে একবার কী করা হয়েছিল, অ্যামেন্ড করা হয়েছিল। এবং অ্যামেন্ড করার পর কি 3টে ওয়ার্ড কি অ্যাড করা হয়েছে, 3টে ওয়ার্ড কী, 3টে ওয়ার্ড হচ্ছে তোমার
একটা হচ্ছে তোমার সোশ্যালিস্ট, একটা হচ্ছে তোমার সেকুলার, আর একটা হচ্ছে তোমার ইন্টিগ্রিটি। তাহলে এটাও মনে রাখবে যে 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মানে যদি বলে প্রিএমবেল কতবার অ্যামেন্ড হয়েছিল, একবারে অ্যামেন্ড হয়েছিল কখন, 1976 সালে 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এবং কী কী ওয়ার্ড অ্যাড করা হয়েছিল সেটা একটা শর্ট ফর্মে মনে রাখবে, সেটা হচ্ছে SSI, মানে সেকুলার, সোশ্যালিস্ট এবং হচ্ছে ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ডকে তোমার অ্যামেন্ড করে অ্যাড করা হয়েছিল, বুঝতে পারা গেলো। তাহলে প্রিএমবেলটার নেচারটা দেখলাম, প্রিএমবেল অবজেক্টিভ দেখলাম, প্রিএমবেলের ডেট দেখলাম, এবং কী কী ওয়ার্ড অ্যাড করা হয়েছে সেটা দেখলাম। এরপর আমরা যেটা পড়ব, প্রতিটা যে ওয়ার্ডগুলো আছে, যে এই যে আরেকটা জিনিস এখানে জানতে হবে যারাও, আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখো যে এখানে একটা বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানে বলছে কনস্টিটিউশনের যে সোর্সটা, কনস্টিটিউশন যে সোর্স, মানে আমাদের যে কনস্টিটিউশনটা আমাদেরকে কে দিয়েছে। সাপোজ ধরো আমাদের কোনো একটা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থগুলো কী মনে করা হয়, ধর্মগ্রন্থগুলো কি মনে করা হয় কি প্রপার কি ওপর, মানে যে ধর্মকে মানে, ঠিক আছে, সেই ধর্মের কি ভগবান কি ডিরেক্টলি পাঠিয়েছে, ভগবানের ডিরেক্টলি বাণী হচ্ছে সেই ধর্মগ্রন্থ, এটা বিশ্বাস করা হয়, ঠিক আছে। যেমন ইসলামে কি বলে, ইসলামে কোরআনকে বলা হয় ভগবানের মানে ওপরওয়ালার কি ডিরেক্ট বাণী ওটা, ঠিক আছে। তো সেরকম হিন্দুইজমে মনে করা হয়, খ্রিস্টানেও মনে করা হয় যে ভগবানের কি ওপরওয়ালার কি ডিরেক্টলি বাণী হচ্ছে কি সেই ধর্মগ্রন্থটা। সেরকম আমাদের কনস্টিটিউশনটা আমাদেরকে কে দিয়েছে, আমরা কোথা থেকে পেলাম কনস্টিটিউশনটা, আমরা কেনই বা মানবো। তো এখানে প্রথমেই আমাদের প্রিএমবেল সেই তোমার কোশ্চেনটা আনসার দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে, এখানে প্রথম কি বলছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে, আমরা ভারতীয়রা, ঠিক আছে, আমরা ভারতীয়রা কী করছে, এখানে লাস্ট লাইনে কি বলছে দেখো, হেয়ার বাই অ্যাডপ্ট এনাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন, মানে আমরা ভারতীয়রাই আমরা আমাদেরকেই আমাদের এই কনস্টিটিউশনটা দিচ্ছি। তার মানে কি এই যে আমাদের কনস্টিটিউশনটা কোনো গভর্নমেন্টের দ্বারা নয়, কারো দ্বারা পরিচালিত নয়, অন্য কেউ এসে আমাদের ওপর দিয়ে দিচ্ছে না, আমরা ভারতীয়রাই, আমরা নিজেরাই আমাদের এই কনস্টিটিউশনকে আমরা নিজেরাই নিজেদেরকে দিচ্ছি। বুঝতে পারলো কীভাবে দিচ্ছি, আমরা আগেই পড়েছিলাম কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কী হয়েছিল, আমরা কী করেছিলাম, মানে সেই টাইমে যারা ছিল ভারতবাসী, তারা ভোট দিয়ে এক একজন মেম্বারকে কি পাঠিয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কি কনস্টিটিউশন তৈরি করার জন্য। বুঝতে পারা গেল, তারা যখন কনস্টিটিউশন, তার মানে কি আমাদেরকে ডিরেক্টলি রিপ্রেজেন্ট করছে কি আমরা যাকে ভোট দিয়ে পাঠিয়েছিলাম কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, তারা রিপ্রেজেন্ট করছে। তার মানে আমরা কি, আমরা সাধারণ মানুষই। তাহলে আমাদের যে কনস্টিটিউশনটা তৈরি হচ্ছে, তার মানে কি আমরা নিজেরাই তৈরি করছি, আর এটাকে কি আমরাই অ্যাডপ্ট করছি এবং আমরাই এনাক্ট করছি। তাহলে আমাদের যে যদি বলে আমাদের কনস্টিটিউশনের সোর্সটা কোথায়, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয়রাই কিছু আমাদের সোর্স। সেই কারণে কোনো গভর্নমেন্ট আসলেই নিজের ইচ্ছা মতো কনস্টিটিউশনকে চেঞ্জ করতে পারবে না ভারতের, কারণ গোটা 140 কোটি ভারতীয়র দ্বারা তৈরি হচ্ছে কি আমাদের কনস্টিটিউশন। সেই জন্য হচ্ছে আমাদের কনস্টিটিউশনকে ইউনিক কনস্টিটিউশন বলা হয়। বুঝতে পারা গেলো, তাহলে সোর্সটাও বুঝতে পারলাম। এরপর দেখবো আমরা প্রতিটা যে ওয়ার্ডগুলো আছে, যে এখানে এক্সাম থেকে আসে, যে সভেরিন মানে কি, সোশ্যালিস্ট মানে কি, সেকুলার মানে কি, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ঠিক আছে, এই প্রতিটা ওয়ার্ডের মিনিং আছে এখানে। দেখো আরও বেশি অনেক কিছু ছোট করে লেখা আছে, কিন্তু গোটা কনস্টিটিউশনের সারসংক্ষেপ যেটা, সেটা প্রিএমবেলে লেখা আছে। তার মানে কি আমাদেরকে প্রতিটা ওয়ার্ড কি খুঁটিনাটি পড়তে হবে, প্রতিটা ওয়ার্ড সম্পর্কে আমাদের জ্ঞান চাই, সেই জ্ঞানটা রাখতে হবে। তবে আমরা এক্সামে যদি ঘুরিয়েও কোশ্চেন আসে, কনসেপচুয়াল কোশ্চেন আসে, তাহলে আমরা কি সেটাকে ইজিলি ট্যাকেল করতে পারবো। তাহলে দেখবো এবার প্রথম ওয়ার্ড যেটা দেখবো, সেটা হচ্ছে প্রথম ওয়ার্ডটা কী আছে এখানে আমাদের, সভেরিন, ঠিক আছে। সভেরিন মানেটা কি আমরা প্রথম দেখবো। তাহলে সভেরিন বলতে কি, সভেরিন হচ্ছে কি সুপ্রিম অথরিটি। সভেরিন বলতে পারে সুপ্রিম অথরিটি, মানে কি আমার ওপর কারো অথরিটি চলবে না। সাপোজ তুমি তোমার ফ্যামিলির ধরো একজন আর্ন করছো, মানে তুমি তোমার ফ্যামিলিতে তুমি ইনকাম করো, ঠিক আছে, ইনকাম কী করো, তার মানে কি তুমি সুপ্রিম হয়ে গেলে। মানে আমাদের ইন্ডিয়ার সোসাইটিতে এটাই হয়, যে বেশি ইনকাম করে সেই হচ্ছে সুপ্রিম হয়ে যায়, তার মতো গোটা পরিবার চলে। সেরকমই আমাদের যে কান্ট্রি আছে কি, আমাদের কান্ট্রি কি সুপ্রিম অথরিটি বা সভেরিন, কোনো বাইরের কোনো ফোর্সের দ্বারা পরিচালিত হবে না। মানে সভেরিন বলতে কি কোনো বাইরে থেকে, যে ধরো আমেরিকা বা কোনো দেশ এসে বসলে ইন্ডিয়াকে এটা করতে হবে, তোমাকে এইভাবে চলতে হবে, ইন্ডিয়া কি সেটা মানতেও পারে নাও মানতে পারে, নিজের ইচ্ছা মতো চলতে পারে, সেজন্য সেটাকে বলা হয় সুপ্রিম অথরিটি। তাহলে ইন্ডিয়া কি একটা সভেরিন কান্ট্রি এবং তোমার সুপ্রিম অথরিটি, ঠিক আছে। ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বা ইন্ডিয়ার বাইরেও ইন্ডিয়ার যে ডিসিশন হবে সেটা সম্পূর্ণ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত হবে, কোনো বাইরের ফোর্সের দ্বারা পরিচালিত হবে না। সেই জন্য সেটাকে ইন্ডিয়াকে বলা হয় সভেরিন কান্ট্রি। যে কোনো কান্ট্রি সভেরিন হতে পারে। তাহলে সভেরিনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সটার্নাল সভেরিনিটি আর একটা হচ্ছে ইন্টারনাল সভেরিনিটি। এক্সটার্নাল সভেরিনিটি বলতে বাইরের কোনো ফোর্স আমাদের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না, কোনো কিছু তাদের মতামত বলে দিতে পারবে না, যে তাদের ইচ্ছা মতো আমরা নাও চলতে পারি, সেটা হচ্ছে এক্সটার্নাল সভেরিনিটি। আর ইন্টারনাল সভেরিনিটি হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট বা আমাদের দেশের মধ্যে আমরা কি আমাদের টেরিটরির মধ্যেই আমরা আমাদের নিজেদের সভেরিনিটি আমরা কীভাবে চলবো। যেমন সাপোজ আমাদের একটা হচ্ছে তোমার যেমন কাশ্মীর প্রবলেম, আর্টিকেল 370 কি গভর্নমেন্ট কি তোমার স্ক্র্যাপ করে দিল, গভর্নমেন্ট কী করলো সেটা বন্ধ করে দিল আর্টিকেল 370কে। তাহলে কি এটা আমাদের ইন্টারনাল ডিসিশন। এখানে কি আমেরিকা এসে বা বাইরের কোনো কান্ট্রি এসে ইন্ডিয়াকে বলতে পারবে না যে কেন তুমি স্ক্র্যাপ করে নিয়ে দিলে, কারণ কি এটা আমাদের নিজেদের টেরিটরির মধ্যে, এটা কি আমাদের ইন্টারনাল সভেরিনিটি। বুঝতে পারা গেলো।
এক্সটার্নাল সভেরেনিটিও আমরা দেখলাম, ইন্টারনাল সভেরেনিটিও আমরা দেখলাম। বুঝতে পার এবার কী হচ্ছে, সাপোজ ইন্ডিয়া যে আমরা ধরো কালকে গিয়ে পাকিস্তানের একটা পার্ট আমরা দখল করে নিলাম, ইন্ডিয়ার মধ্যে করে নিলাম, তাহলে এখানেও কি সভেরেনিটি তোমার কাজ করবে? হ্যাঁ, অবশ্যই করবে। কারণ কি, ইন্ডিয়া একটা সভেরেন কান্ট্রি, বাইরের কোনো টেরিটরি আমরা অ্যাকোয়ারও করতে পারি, আবার আমাদের কোনো টেরিটরি, আমাদের কোনো একটা এরিয়া আমরা অন্য কান্ট্রিকে দিয়েও দিতে পারি। এটা আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব মর্জির ওপর। বুঝতে পারা গেলো? তাহলে ইন্ডিয়া সভেরেন আছে, কিন্তু বাইরের কোনো স্টেটকে, বাইরের কোনো জায়গাকে আমরা কি অ্যাকোয়ার করে নিতে পারি, আর আমাদের কোনো জায়গাকে কি আমরা কি বাইরেকে দিয়ে দিতে পারি। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব মতামত, আমাদের নিজস্ব অধিকার, আমরা আমাদের জায়গার সাথে কী করবো না করবো। বুঝতে পারা গেল? তাহলে আরেকটা কোশ্চেন হতে পারে এখানে, ইন্ডিয়া যে ইউএনের পার্ট আছে, তারপর ইন্ডিয়া যে কমনওয়েলথের পার্ট আছে, ঠিক আছে, তাহলে এখানে গিয়ে তাদের দ্বারা ইন্ডিয়া তো পরিচালিত হয় না। এখানেও একটা ভুল ধারণা আছে যে আমাদেরকে ইউএন পরিচালনা করে, কিন্তু তা নয়। ইন্ডিয়া হচ্ছে সভেরেন কান্ট্রি, প্রথমেই বলেছে যে আমাদের প্রিয়াম্বলে। তাহলে ইন্ডিয়া কী করবে, ইউএনের যে কোনো কথা ইন্ডিয়া মানতেও পারে, নাও মানতে, বাইন্ডিং নয় ইন্ডিয়ার কাছে, ঠিক আছে। কমনওয়েলথের ইন্ডিয়া চাইলে ইউএন থেকে বেরিয়ে যেতে পারে, ইন্ডিয়া চাইলে কি কমনওয়েলথ যে গ্রুপটা আছে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে কি এটা কি আমাদের সোভেরেন রাইটস, আমরা কী করবো, এটা আমাদের নিজস্ব রাইটস। তাই ইউএন যদি কোনো কথা ইন্ডিয়াকে বলে, ইউএন যদি কোনো কিছু ইন্ডিয়ার উপর চাপিয়ে দেয়, সেটা ইন্ডিয়া মানতেও পারে, নাও মানতে পারে, ঠিক আছে। ইন্ডিয়ার কাছে সেটা বাইন্ডিং নয়, কিন্তু সেই কারণে ইন্ডিয়া হচ্ছে সোভেরেন কান্ট্রি। বুঝতে পারলো? তাহলে সোভেরেনিটি বুঝতে পারলাম যে সোভেরেনিটির টার্মসটা মানে কি, এক্সামে আসতে পারে এটা। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখবো আমরা ডেমোক্রেটিক ওয়ার্ডের মানে ডেমোজ মানে কি, এটা ডেমোক্রেটিকটা দুটো ওয়ার্ডে বিভক্ত, দুটো পার্টি। একটা হচ্ছে কি ডেমোজ মানে কি, ডেমোজ মানে হচ্ছে পিপল, আর ক্রাটিয়া মানে হচ্ছে কি রুল। তাহলে ডেমোক্রেটিক মানে হচ্ছে কি পিপলস রুল, মানুষের দ্বারা পরিচালিত, মানুষের শাসন। বুঝতে পারা গেল? এবার যে ডেমোক্রেসিটা দুভাগে ভাগ হয়, ডেমোক্রেসিটা দুটো হয়, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। তাহলে ইন্ডিয়াতে আমাদের আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। আর একটা ডিরেক্ট ডেমোক্রেসির একটা এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে তোমার সুইজারল্যান্ড। সেটা হচ্ছে তোমার সুইজারল্যান্ড কী করে ডিরেক্ট ডেমোক্রেসি। এবার ডিরেক্ট আর ইনডিরেক্ট ডেমোক্রেসির মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? ডিরেক্ট ডেমোক্রেসি বলতে কী হয়, সাপোজ আমাদের ইন্ডিয়াতে যদি ডিরেক্ট ডেমোক্রেসি থাকতো, তাহলে কী হতো, সাপোজ যে আর্টিকেল 370 আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করলো, ইন্ডিয়ান গভর্নমেন্টকে হাঁটিয়ে দিল, ঠিক আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করলো, আমাদের যে পার্লামেন্টে পাস করা হলো এবং পার্লামেন্টে পাস করে সেটা কি হাঁটিয়ে দিল, তাহলে এটা কি আমাদের রিপ্রেজেন্টেটিভরা করে দিল। কিন্তু যদি ডিরেক্ট ডেমোক্রেসি হতো, তাহলে কী হতো, ডিরেক্ট ডেমোক্রেসি হলে তখন মানুষ ভোট দিত, মানে আমাদের গোটা দেশের মানুষ ভোট দিত যে আর্টিকেল 370 আমরা হাঁটাবো কি হাঁটাবো না। সেখানে সাধারণ মানুষ ভোট দিয়ে যদি বলতো হ্যাঁ হাঁটিয়ে দেওয়া যাক, তাহলে হাঁটিয়ে দিত, না হলে হাঁটাতো না। তাহলে কি ডিরেক্ট ডেমোক্রেসি, মানুষ ডিরেক্টলি ভোট করে যে কোনো একটা মুদ্রার ওপর, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা পার্টিকুলার ল পাস করার জন্য সেখানে মানুষ ডিরেক্টলি ভোট করে, দেন মানুষ ডিরেক্টলি ভোট করে সেটাকে পাস করায়, আবার সেটাকে তোমার ফেলও করাতে পারে, সেটাকে বলে ডিরেক্ট ডেমোক্রেসি। আর ইনডিরেক্ট ডেমোক্রেসিটা কি, ইনডিরেক্ট ডেমোক্রেসিটা হচ্ছে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে, মানে আমরা আমাদের এমপিকে কী করেছি, আমরা এমপিকে ভোট দিয়েছি এবং আমাদের মধ্যে থেকে একটা রিপ্রেজেন্টেটিভকে আমরা কোথায় পাঠিয়েছি, পার্লামেন্টে। সেই পার্লামেন্টে গিয়ে সেই এমপি কী করে, আমাদের হয়ে কোশ্চেন আনসার করে এবং আমাদের হয়ে ভোট দেয় কে, সেই এমপিটা। বুঝতে পারলো? কারণ আমরা জিতেছি, আমাদের রিপ্রেজেন্টেটিভ সেই জন্য ইন্ডিয়াকে কী বলা হয়, ইনডিরেক্ট ডেমোক্রেসি বা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ঠিক আছে। রিপ্রেজেন্টেটিভ মানে কে হচ্ছে আমার হয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছে একজন। বুঝতে পারা গেলো? সেই জন্য ইন্ডিয়াতে কী ফলো হয়, ইনডিরেক্ট ডেমোক্রেসি ফলো হয়। আর ডিরেক্ট ডেমোক্রেসি কোথায় ফলো হয়, সুইজারল্যান্ডে। তাহলে ডেমোক্রেসিটা দেখলাম। এরপর যেটা হচ্ছে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি রিপাবলিক মানে হেড অফ দ্য স্টেট। কোনো কান্ট্রি যে আমাদের হেড অফ দ্য স্টেটকে, আমাদের হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রেসিডেন্ট কি নমিনাল হেড, প্রেসিডেন্টের হাতে কিন্তু ফুল পাওয়ার নেই, ঠিক আছে। আমাদের মেন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেটের হেড কে হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে এই যে হেড অফ দ্য স্টেটকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মোনার্কিয়াল ফর্ম আর একটা হচ্ছে রিপাবলিক, ঠিক আছে। ইন্ডিয়াতে যেটা ফলো হয় সেটা হচ্ছে রিপাবলিক। মোনার্কি কোথায়, ইংল্যান্ড হয়। এবার হচ্ছে মোনার্কি আর রিপাবলিকের মধ্যে পার্থক্য কী, মানে কি, এখানে যে আমরা সকলে সুপার 30 মুভিটা দেখেছি, সুপার 30 মুভিতে কী বলেছে, একটা ফেমাস ডায়লগ আছে, আব রাজা কা বেটা রাজা নেই বানেগা, আব রাজা ওহি বানেগা जो হকদার হোগা। মানে কি এখানে হচ্ছে মোনার্কিয়াল ফর্মে কী হয়, যে হেরিডিটারি ফর্ম হয়, মানে কি বংশ পরম্পরা এসে কি রাজা হয়, বংশ পরম্পরা এসে কি প্রেসিডেন্ট হয়, ঠিক আছে। সেটা হচ্ছে মোনার্কিয়াল ফর্ম। আর রিপাবলিক ফর্ম হয় কি আমরা কি ইলেক্ট করি, আমরা আমাদের প্রেসিডেন্টকেও ইলেক্ট করি, আমরা আমাদের কি প্রাইম মিনিস্টারকেও ইলেক্ট করি। সেই জন্য হচ্ছে আমরা ইন্ডিয়ার হচ্ছে সেটা হচ্ছে রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট। বুঝতে পারা গেল? তাহলে এটা ইনডিরেক্টলি কী করি, আমরা আমাদের প্রেসিডেন্টকে ইলেক্ট করি, আর প্রাইম মিনিস্টারকেও আমরা কি ইনডিরেক্টলি ইলেক্ট করি। বুঝতে পারা গেলো? তাহলে হচ্ছে মোনার্কিয়াল ফর্ম দেখলাম, মোনার্কিটা কি দেখলাম, রিপাবলিকটা দেখলাম, আর ইন্ডিয়া কি রিপাবলিককে ফলো করে। বোঝা গেল?
এরপর যেটা দেখবো সোশ্যালিস্ট এবং সেকুলার। যে সোশ্যালিস্ট এবং সেকুলারটা কি পরবর্তীকালে অ্যাড করা গেছিল, আমরা আগেই দেখেছি। তার সোশ্যালিস্ট এবং সেকুলারটা পরবর্তীকালে অ্যাড কেন করা হলো, ঠিক আছে, হঠাৎ করে মানে মনে হলো অ্যাড করে দিল, এর তো নিশ্চয়ই কিছু কারণ থাকবে। কারণ যে জওহরলাল নেহরু যেটা দিয়েছিল সেখানে সোশ্যালিস্ট আর সেকুলার ছিল না। পরবর্তীকালে 1976 সালে আমরা কি সোশ্যালিস্ট এবং সেকুলার ওয়ার্ডটাকে আর ইন্টিগ্রেটেড তিনটে ওয়ার্ডকে কি অ্যাড করা হয়। তাহলে তিনটে ওয়ার্ড অ্যাড করার কারণটা কী ছিল? শুধু শুধু অ্যাড করেনি, আমাদের মানে তোমার কনস্টিটিউশনে আমরা এরপরে আমরা পরবর্তী ক্লাসে পড়বো। একটা একটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর একটা পার্ট হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইট আর ডিরেক্টিভ প্রিন্সিপালে কি সোশ্যালিস্ট এবং সেকুলারিজমের কথা বলা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটে সেকুলারিজমের কথা বলেছে, আর ডিপিএসপিতে সোশ্যালিস্ট কান্ট্রি হওয়ার কথা বলেছে। সেই কারণেই কি এই দুটো ওয়ার্ডকে অ্যাড করা হয় প্রিএম্বলে, কারণ এটা হচ্ছে কি একটা বেসিক ফিচার ইন্ডিয়ার। ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটে যে সোশ্যালিস্ট এবং সেকুলারিজমের কথাটা বলছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার বেসিক ফিচার। মানে ইন্ডিয়ার এই মানে হচ্ছে একটা বলে না যে মানব সত্তা, হিউম্যান সত্তা আমাদের মধ্যে যেটা আছে, ঠিক আছে, সেই জিনিসটা যে চেঞ্জ হয় না, ঠিক আছে, সেইটা হচ্ছে কি আমাদের সোশ্যালিস্ট এবং সেকুলার। সেই কারণে সোশ্যালিস্ট এবং সেকুলারটা 1976 সালে পরবর্তীকালে অ্যাড করা হয়। এবং এরপর আমরা দেখব সোশ্যালিস্ট ওয়ার্ডটার মানেটা কি। সোশ্যালিস্ট ওয়ার্ডকে বোঝার জন্য আমাদেরকে আগে প্রথম দুটো টার্মস বুঝতে হবে, একটা হচ্ছে ক্যাপিটালিজম, একটা হচ্ছে সোশ্যালিজম, ঠিক আছে। তাহলে ক্যাপিটালিজম জিনিসটা কি? ক্যাপিটালিজম জিনিসটা হচ্ছে যেখানে হচ্ছে কি প্রাইভেটদের ওনারশিপ থাকে। মানে সাপোজ এখানে এই ছবিটা দেখলে বুঝতে পারবে, ধরো এই চারটে মানুষ আছে, ঠিক আছে, এই চারটে মানুষ, এই টোটাল 5টা মানুষ আছে এখানকার মধ্যে মেজরিটি মানে মেজরিটি চারটে মানুষের ইচ্ছা যে আমাদের দেশে কি আমরা কি মেজরিটি চারটে মানুষ কি আইফোন ইউজ করছে সাপোজ, আর যে একটা মানুষ যারা আছে তারা কি করছে এমনি লোকাল ব্র্যান্ড, ইন্ডিয়ার কোনো ব্র্যান্ড বা লোকাল কোনো ব্র্যান্ড ধরো মোবাইল ইউজ করছে। তাহলে ক্যাপিটালিজম কান্ট্রিতে কী হবে, দেখবে যে প্রাইভেট কোম্পানি কী দেখবে যে বেশিরভাগ মানুষ কী করছে আইফোনকে প্রায়োরিটি দিচ্ছে, বেশিরভাগ মানুষকে আইফোন ইউজ করছে, আর কম পার্সেন্টেজে মানুষ কী করছে লোকাল ব্র্যান্ডের কোনো ফোন ইউজ করছে। তাহলে কী করে তখন সেই ক্যাপিটালিজম কান্ট্রিতে কী হবে, তারা কি যারা বেশিরভাগ মানুষ যে জিনিসটাকে ইউজ করছে সেই জিনিসটা প্রোডাকশন বাড়িয়ে দেবে এবং তার প্রাইসও ডিসাইড করবে সেই প্রাইভেট কোম্পানি। তাহলে এখানে সম্পূর্ণটা কি প্রাইভেট ওনারশিপ হয়ে যায়, মার্কেট ড্রাইভেন ইকোনমি এটাকে বলে। ইকোনমিক ক্লাসে আমরা এটা ডিটেলসে পড়বো। তাহলে সেটা কি মার্কেট যেটা চাইছে সেই অনুযায়ী কি ক্যাপিটালিজম কান্ট্রি সেভাবে চলবে, মানে মেজরিটি মানুষ যেটা চাইছে সেটার ওপর চলবে, সেটার ওপর প্রোডাকশন হবে, ঠিক আছে। সেখানে মাইনরিটি যারা আছে তাদের ওপর কিচ্ছু দেখা হবে না, সেই জন্য সেটাকে বলে ক্যাপিটালিস্ট কান্ট্রি। আর সোশ্যালিস্ট কান্ট্রি কী বলে, সোশ্যালিজম কী বলে, সোশ্যালিজম হচ্ছে মানে গভর্নমেন্ট দেখবে যে মানুষের কী প্রয়োজন, মানুষ কোনটাতে বেশি কমফোর্টেবল, ঠিক আছে, মানুষের কাছে তোমার আর্থিক অবস্থা দেখবে, মানুষ কোনটাকে বেশি অ্যাফোর্ড করতে পারছে, সমস্ত কিছু জিনিস দেখে মানে মানুষের পার্সপেক্টিভ দেখে গভর্নমেন্ট সেটাকে রেগুলেট করবে এবং সেইভাবে কি সেই প্রোডাকশন হবে এবং গভর্নমেন্টই সে তার ডিসিশন নেবে তার প্রাইসটা। বুঝতে পারলো তো? এখানে কি সোশ্যালিস্ট কান্ট্রিতে গভর্নমেন্ট মানুষকে দেখে ডিসিশন নেবে, আর ক্যাপিটালিস্ট কান্ট্রিতে কী হবে, ক্যাপিটালিস্ট কান্ট্রি মানুষের পারচেজিং পাওয়ার দেখে মানুষ কোনটা বেশি আকৃষ্ট হচ্ছে। মানে আমরা ধরো মিডল ক্লাস, আমাদের আইফোন কেনার ইচ্ছা নাই, ঠিক আছে, কিন্তু আমরা কি আমাদের ইচ্ছা কি আমরা আইফোন চালাবো, আমাদের টাকা নেই আইফোন কেনার মতো, কিন্তু আমরা ইচ্ছা আমরা কি আইফোন 16 প্রো 15 প্রো আমরা চালাবো, কিন্তু আমাদের কাছে সেরকম টাকা নেই। তাহলে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে কি সেটা দেখবে মানুষের হিউম্যান টেন্ডেন্সি দেখবে যে মানুষ কি চাইছে কিন্তু তোমার আইফোন কেনার, কিন্তু তাদের কাছে আর্থিক সামর্থ্য নেই, তো তারা কী করবে সেই কারণে কি তারা আইফোনের প্রোডাকশন বাড়বে। তখন মানুষের ইচ্ছা না হলেও তাকে বাধ্য হয়ে সেইভাবে কি সব কিছু বিক্রি করে দেও তাকে আইফোন কিনতে হবে। এটা হচ্ছে ক্যাপিটালিস্ট কান্ট্রির ধারণা। আর সোশ্যালিস্ট কান্ট্রিতে কী করবে যে মানুষের দেখে মানুষের আর্থিক সামর্থ্য করে, মানুষের ইচ্ছা থাকলেও মানুষের মাইনরিটি জিনিসটা দেখা হবে যে এরা আইফোন হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, এদের লোকাল ব্র্যান্ডের জন্য আইফোনের ফিচার্স ওয়াইজ সেইভাবে তৈরি করা মাল সেরকম প্রোডাকশন করা। এটা হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রি। তাহলে ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্টের মধ্যে ডিফারেন্সটা বুঝলাম। ইন্ডিয়াতে যে জিনিসটা ফলো করা, ইন্ডিয়াতে মিক্সড সোশ্যালিজম ফলো করা হয়, ঠিক আছে, মিক্সড সোশ্যালিস্ট কান্ট্রি ইন্ডিয়াকে বলে। কারণ কি ইন্ডিয়াতে ক্যাপিটালিজম আছে এবং সোশ্যালিজম আছে, ঠিক আছে। কারণ কি ইন্ডিয়াতে কি প্রাইভেটও আছে, প্রাইভেট ওনারশিপও আছে, আর গভর্নমেন্ট দ্বারাও পরিচালিত হয়। এবার ইন্ডিয়ার যে সোশ্যালিজম আর চায়নার যে সোশ্যালিজম, ঠিক আছে, এই দুটোর মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। ইন্ডিয়া যে সোশ্যালিজমটা ফলো করে সেটা কি গান্ধিয়ান সোশ্যালিজম, আর চায়না যেটা ফলো করে সেটা হচ্ছে কমিউনিজম, ঠিক আছে, বা হচ্ছে মার্কসিস্ট সোশ্যালিজম। তাহলে ইন্ডিয়ার যে গান্ধিয়ান সোশ্যালিজম ফলো করার কারণ কি, গান্ধীজি কী বলেছেন, গান্ধীজি রুরাল ইকোনমির ওপর বেশি তিনি কি জোর দিয়েছেন, মানুষের কাছে কি তিনি কি বলেছেন পোভার্টিকে দূর করতে হবে, তিনি কি বলেছেন মানুষের মধ্যে ইকুয়ালিটি আনতে হবে। তাহলে ইন্ডিয়ার যে সোশ্যালিজম মিক্সড কেন বলা হয়, কারণ কি ইন্ডিয়ার যে সোশ্যালিজম এটা কি যে মানুষের পোভার্টিকে দূর করার জন্য, মানুষের হাঙ্গারকে দূর করা, তারপর মানুষের কি ইকুয়ালিটির ওপর জোর দেওয়া, এগুলোর ওপর ইন্ডিয়ার সোশ্যালিজমকে জোর দিয়েছে, সেই জন্য ইন্ডিয়াকে মিক্সড সোশ্যালিজম বলা হয়। আর এই কারণে ইন্ডিয়াকে সোশ্যালিস্ট কান্ট্রিও বলা হয়। বুঝতে পারা গেলো? তাহলে চায়নার সাথে ইন্ডিয়ার ডিফারেন্সটা বুঝতে পারলাম।
চায়নাতে কি গভর্নমেন্ট কন্ট্রোল করে, গভর্নমেন্ট কন্ট্রোল করে কি কতটা প্রোডাকশন করতে হবে, কী প্রোডাকশন করতে হবে, মানুষকে কী খাওয়াতে হবে, ঠিক আছে, সব কি গভর্নমেন্ট কন্ট্রোল করে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কি ইন্ডিয়া এখানে প্রাইভেট সেক্টরও কিছু জায়গায় তোমার ডমিনেট করে, আবার তোমার স্টেটও ডমিনেট করে, এখানে মিক্সডভাবে আছে, সেই জন্য ইন্ডিয়াকে মিক্সড সোশ্যালিজম বলা হয়। এরপর যেটা দেখবো আমরা সেটা হচ্ছে সেকুলারিজম। সেকুলার কান্ট্রি ইন্ডিয়াকে বলা হয়। ইন্ডিয়াতে যে সেকুলারিজমটা ফলো করা হয় সেটা হচ্ছে কি পজিটিভ সোশ্যালিজম, পজিটিভ সেকুলারিজম, ঠিক আছে। আর আর যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে যেমন ফ্রান্সে যেটা করা হয় সেটাকে হচ্ছে নেগেটিভ সেকুলারিজম বলা হয়। তার কারণ কি দেখো এখানে দেখো যেমন হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আমাদের প্রতিবেশী দেশ, এগুলোতে কি যে স্টেটের একটা কি ধর্ম আছে, তাদের ধর্মটা কি, তাদের ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক আছে। কিন্তু আমাদের যে ইন্ডিয়ার কান্ট্রিতে কি কোনো স্টেটের কোনো নিজস্ব ধর্ম নেই, ঠিক আছে। ইন্ডিয়া আর হচ্ছে নেপালের কোনো স্টেট রিলিজিয়ন, ইন্ডিয়ার কোনো স্টেট রিলিজিয়ন নেই। যেমন তোমার শ্রীলঙ্কা আর কোথায় ভুটানে কি আছে, তাদের স্টেট রিলিজিয়ন কি আছে, তাদের হচ্ছে বুদ্ধিজম। আর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে কি আছে, স্টেট রিলিজিয়ন হচ্ছে কি ইসলাম। আর ইন্ডিয়াতে কোনো স্টেট রিলিজিয়ন নেই, সেই জন্য ইন্ডিয়াকে সেকুলার বলা হয়। কিন্তু ইন্ডিয়ার সেকুলারিজমটা আবার কি ওয়েস্টার্ন যে সেকুলারিজম যেটা ফ্রান্সে আছে তার থেকে ডিফারেন্ট কি ওরা কি নেগেটিভ সেকুলারিজম ফলো করে, ইন্ডিয়া কী করে পজিটিভ সেকুলারিজম ফলো করে, বুঝতে পারা গেল। কারণটা কি নেগেটিভ আর পজিটিভের মধ্যে, ইন্ডিয়াতে কি আমরা চাইলে আমরা পাবলিকলি কী করতে পারি, আমরা আমাদের ধর্মকে প্রচার করতে পারি, আমরা আমার ধর্ম মানতে পারি, আমরা কি রোডের মধ্যে কি মুসলিমরা কি নামাজ পড়তে পারি, ঠিক আছে, আমরা মানুষের মধ্যে প্রচার করতে পারি আমাদের ধর্মকে। কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে যারা নেগেটিভ সেকুলারিজম ফলো করে তাদের ক্ষেত্রে কি পাবলিকলি তুমি তোমার ধর্ম প্রচার করতে পারবে না, পাবলিকলি তুমি তোমার ধর্ম ফলো করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য সেটাকে বলে তাদের কোনো স্টেট রিলিজিয়ন নাই, কিন্তু সেই জন্য তাদেরকে বলা হয় নেগেটিভ সেকুলারিজম কান্ট্রি। আর ইন্ডিয়া পজিটিভ সেকুলারিজম বলা হয় এই কারণে ইন্ডিয়ার কোনো স্টেটের কোনো তোমার রিলিজিয়ন নেই, কিন্তু ইন্ডিয়ার কী করে আমরা ইন্ডিয়ার সিটিজেনরা কী করতে, আমরা আমাদের মন খুলে প্রাণ খুলে কী করতে পারি, আমরা আমাদের ধর্মকে প্রচার করতে পারি, আমরা আমাদের কী করতে পারি, আমরা আমাদের ধর্মকে মানতে পারি, বুঝতে পারা গেলো। সেই জন্য ইন্ডিয়াকে কী বলা হয় সেকুলার কান্ট্রি, বোঝা গেলো। আর ইন্ডিয়ার সেকুলারিজমটা কি পজিটিভ সেকুলারিজম, বোঝা গেলো। এবার এই সেকুলারিজমের ভিত্তিতে কান্ট্রিকে তিন ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাথিস্ট, একটা হচ্ছে থিওক্রেটিক, একটা হচ্ছে সেকুলার। ইন্ডিয়া তো সেকুলার। আর থিওক্রেটিক বলা হয় যে স্টেটের কি পার্টিকুলার কোনো ধর্ম আছে সেটাকে বলা হয় থিওক্রেটিক। আর অ্যাথিস্ট যে কান্ট্রি কোনো রিলিজিয়ান চলবে না, ওখানে রিলিজিয়ান মানাই যাবে না কোনো রকম, সেটাকে বলে অ্যাথিস্ট, ঠিক আছে। সেরকম একটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে তোমার নর্থ কোরিয়া, বুঝতে পারা গেল। তাহলে সেকুলারিজম জিনিসটা দেখলাম। এরপর যেটা দেখবো আমরা প্রথমে নেচারটা দেখলাম, তাহলে আমাদের কান্ট্রির নেচার কী দেখলাম, আমাদের কান্ট্রি কী সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, বোঝা গেল। এরপর যেটা দেখবো আমরা সেটা থেকে অবজেক্টিভ দেখবো, আমাদের কান্ট্রির অবজেক্টিভ কী অবজেক্টিভকে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটিকে ফলো করা হচ্ছে আমাদের কান্ট্রির অবজেক্টিভ। তাহলে এরপর যেটা জাস্টিস যেটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই আইডিয়াটা কোথা থেকে আসলো, এই আইডিয়াটা আসলো তোমার রাশিয়ান রেভলিউশন থেকে। রাশিয়ান রেভলিউশনে প্রথম জাস্টিসের কথা উঠেছিল, সেখান থেকে সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে, আমাদের প্রিএমবেলে অ্যাড করা হয়েছে কি জাস্টিসের কনসেপ্টটা। তাহলে জাস্টিস কী জাস্টিসের কথা বলা যায়, শুধু জাস্টিস নয়, জাস্টিসটা আমাদের কি সোশ্যালি জাস্টিস হতে হবে, ঠিক আছে। তারপরে কি হয়তো ইকোনমিক্যালি জাস্টিস হতে হবে, আর একটা কি পলিটিক্যাল জাস্টিস পেতে হবে। তিনটে জাস্টিসের কথা বলা হয়েছে। তাহলে সোশ্যালি, ইকোনমিক্যালি এবং পলিটিক্যাল তিনটে জাস্টিসের কথা বলা হয়েছে কি কোথায়, আমাদের প্রিএমবেলে। তো সোশ্যাল জাস্টিসটা কি, সোশ্যাল জাস্টিস সাপোজ কোনো একটা দেশে তিন প্রকার মানুষ থাকে, বা একটা হচ্ছে কোনো মানুষকে অলরেডি আপলিফ্ট থাকে, আর কিছু মানুষকে আপলিফ্ট করতে হয়, যেমন হচ্ছে SC ST OBC, ঠিক আছে। এইসব মানুষের কি তারা কি মানুষের সাধারণ কি থেকে পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে আপলিফ্ট করতে হয়, সেই জন্য কি সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছে। কারণ কি যারা পিছিয়ে গেছে, তারা অলরেডি পিছিয়ে আছে, তাদেরকে কি আমাদেরকে আপলিফ্ট করতে হবে সমাজের মেন স্ট্রিমের সাথে আনার জন্য। যারা এলিট ক্লাস আছে তাদের সমকক্ষ করার জন্য কি যারা অলরেডি পিছিয়ে আছে তাদেরকে কী করতে হবে, আমাদের আপলিফ্ট করতে হবে। সেটাকে বলা হয় আমাদের সোশ্যাল জাস্টিস। এরপর হচ্ছে ইকোনমিক জাস্টিস যারা হচ্ছে কিছু গরিব মানুষ আছে এবং কিছু কি আছে এলিট ক্লাস আছে, বড় লোক মানুষ আছে, তারা কি ইকোনমিক্যালি যেন কেউ পিছিয়ে না পড়ে, সেই কারণে কি ইকোনমিক জাস্টিসের কথা বলা যায়। যেমন আমাদের EWSটাকে ইকোনমিক জাস্টিসের কথা বলা যায়। এখানে কি যারা পিছিয়ে পড়ছে, যারা ইকোনমিক্যালি যে পিছিয়ে পড়ছে, তাদেরকে আরও আপলিফ্ট করার জন্য ইকোনমিক জাস্টিসের কথা বলা হয়েছে কি EWSের মাধ্যমে। EWSটা কি একটা ইকোনমিক জাস্টিসের উদাহরণ। আর সোশ্যাল জাস্টিস কি, যেমন হচ্ছে OBC SC ST করা, ঠিক আছে, রিজার্ভেশন দেওয়া, সেগুলো কি সোশ্যাল জাস্টিস, সমাজে পিছিয়ে পড়া মানুষকে আপলিফ্ট করার জন্য। তাহলে সোশ্যাল জাস্টিস দেখলাম, ইকোনমিক জাস্টিস দেখলাম। আর সোশ্যাল জাস্টিস আর ইকোনমিক জাস্টিসকে একসাথে কি বলা হয়, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। এটা একটা এক্সামে এসেছিল যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলতে কী বোঝায়, তাহলে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলতে বোঝায় সোশ্যাল জাস্টিস আর ইকোনমিক জাস্টিসকে একসাথে মিলিয়ে বলা হয় ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। আর 3 নম্বর যে জাস্টিসের কথা বলা সেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। তাহলে প্রথম দেখলাম সোশ্যাল জাস্টিস,
দ্বিতীয় দেখলাম ইকোনমিক জাস্টিস, আর হচ্ছে তৃতীয় নম্বর দেখবো পলিটিক্যাল জাস্টিস। পলিটিক্যাল জাস্টিসটা কি? পলিটিক্যাল জাস্টিসটা হচ্ছে আমাদের দেশের প্রতিটা মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ইকুয়ালভাবে পলিটিক্যালি পার্টিসিপেট করে, মানে আমার যদি ইচ্ছা হয় আমি ভোটে দাঁড়াতে পারি, আমি আমার যাকে ইচ্ছা হবে আমি তাকে ভোট দিতে পারি, ঠিক আছে, আমার উপর কোনো রকম প্রেশার থাকবে না, ঠিক আছে। আর এটাই হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। তাহলে সাধারণ আমাদের যে জাস্টিসের কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হচ্ছে? রাশিয়ার রেভলিউশন থেকে। এবং জাস্টিসটা কী কী জাস্টিস আমাদের কথা বলেছে প্রিয়াম্বলে? আমাদের তিন প্রকার জাস্টিসের কথা বলেছে। একটা সোশ্যাল জাস্টিস, একটা হচ্ছে ইকোনমিক জাস্টিস এবং একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, এবং তিনটির ডিটেলসে দেখলাম আমরা। এরপর যেটা আছে অবজেক্টিভ, সেটা কি লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। এই তিনটি কোথা থেকে নিয়ে হচ্ছে? তিনটে নিয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। আমাদের যে ফ্রিডম ফাইটাররা ছিল তারা যখন ফ্রেঞ্চ রেভলিউশন দেখলো, এবং ফ্রেঞ্চ রেভলিউশনে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি কথা বলা আছে। এই তিনটেকে কি আমাদের ফ্রিডম ফাইটারে কি অ্যাড করে নিল কোথায়? প্রিএমবেলে অ্যাড করে নিল। বোঝা গেল? তাহলে এবারে দেখো যে আমাদের প্রিএমবেলে লিবার্টির কথা বলেছে, কিন্তু আমরা জানি লিবার্টি এবং ফ্রিডম দুটোর মানে কিন্তু এক, দুটোর মানে কিন্তু স্বাধীনতা, কিন্তু ফ্রিডমটা অ্যাড না করে লিবার্টিটাকে অ্যাড কেন করা হলো? এটা একটা কোশ্চেন আসতে পারে যে ফ্রিডমটাই কেন অ্যাড করা হলো, লিবার্টিটা কেন অ্যাড করা হলো? তা এর মধ্যে আমরা কি দুটোর ডিফারেন্সটা মানেটা বুঝতে হবে। আমরা কি জানি ফ্রিডম মানে কি? আমরা স্বাধীনতা পেয়েছি কাদের থেকে? ইংরেজদের থেকে 1947 সালে। সাপোজ তাহলে আমরা কি 1947 সালে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি, মানে ফ্রিডমটা কি আমরা অন্যের কাছ থেকে পেয়েছি। অন্যের কাছ থেকে নেওয়া কি আমাদের হচ্ছে, সেটাকে বলে স্বাধীনতা। যেমন ফ্যামিলিতে তোমার বাবা যদি বলে কিছু করতে বারণ করে, ঠিক আছে, এখানে যাবি না ওখানে যাবি না, তার মানে কি বাবার কাছ থেকে আমাকে পারমিশন নিতে হচ্ছে কিছু করার জন্য, কোথাও যাওয়ার জন্য, তার মানে কি আমাকে কারো কাছ থেকে নিতে হচ্ছে ফ্রিডমটা। তার ফ্রিডমটা যদি কারো কাছ থেকে নেওয়া হয় সেটাকে বলে ফ্রিডম। আর লিবার্টি বলতে আমার নিজের মধ্যে ইনার, আমার থট, আমি কি ভাববো, আমার কি এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে, আমি কিসে বিশ্বাস করবো, আমি কোন ধর্ম মানবো, সেটা কি আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, সেটাকে বলে লিবার্টি। সেই জন্য আমাদের প্রিয়াম্বলে আমাদের কনস্টিটিউশন লিবার্টি কথাটা অ্যাড করা হয়েছে, কারণ কি আমরা কারোর দ্বারা পরিচালিত নয়, আমরা আমাদের নিজেদের দ্বারা আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারি, সেই জন্য সেটাকে বলা হয় লিবার্টি। লিবার্টি কিসে কিসে লিবার্টি আবার শুধু নয়, সব কিছুর ওপর লিবার্টি নয়, ঠিক আছে, যে আমি খোলা ড্রেস পরে আমি রাস্তায় ঘুরে বেড়াবো, সেটাতে কিন্তু লিবার্টি নয়। লিবার্টিতে কী কী লিবার্টির কথা বলা হয়েছে? লিবার্টির কথা বলা হয়েছে তোমার থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এবং ওরশিপ, এই পাঁচটা জিনিসের লিবার্টির কথা বলেছে, বাকি সব ক্ষেত্রে লিবার্টি নাই। তাহলে লিবার্টি পাঁচটা জিনিসের লিবার্টির কথা বলেছে, একটা থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এবং ওরশিপ। আর ফ্রিডম বলতে বুঝলাম, আর লিবার্টির দুটো ডিফারেন্সটা বুঝতে পারলাম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি বলতে কি? ইকুয়ালিটি হচ্ছে কোনো মানুষকে কোনো রকম স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না। কোনো মানুষ আমার থেকে এগিয়ে আছে বা আমার থেকে ইকোনমিক্যালি বড়, ঠিক আছে, বা আমার থেকে এজে বড়, যে কোনোভাবে স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না। স্পেশাল প্রিভিলেজ মানে সবাই কি আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি। কিন্তু যে তাহলে এখানে কোশ্চেন আসতে পারে, যে এটা মনে কোশ্চেন জাগতেই পারে যে তোমার SC ST রিজার্ভেশন বা OBC রিজার্ভেশন এক্সামের ক্ষেত্রে বা তোমার চাকরির ক্ষেত্রে দেওয়া হচ্ছে কারণ কি? এটা এখানে বলা আছে আমাদের অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথা বলা আছে। একটা ফান্ডামেন্টাল রাইট যখন পড়বো তখন বুঝতে পারবে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলতে কি, যে কোনো মানুষ যারা পিছিয়ে পড়েছে অলরেডি তাদেরকে কি আমরা যদি আপলিফ্ট করতে চাই, তাদেরকে আমরা উপরে তুলতে চাই, মেন স্ট্রিমের সাথে আনতে চাই, তাদের জন্য কি আমাদেরকে স্পেশাল কিছু করতে হবে। তার কারণ কি, তারা অলরেডি পিছিয়ে আছে, তাদেরকে উপরে তোলার জন্য আমাদেরকে কি অ্যাফার্মেটিভ অ্যাকশন নিতে হবে। গভর্নমেন্ট কী করে? অ্যাফার্মেটিভ অ্যাকশন নেই, কি তাদেরকে রিজার্ভেশনের মাধ্যমে কি মেন স্ট্রিমের সাথে আনার জন্য, সেই জন্য সেটাকে কি বলা হয়? অ্যাফার্মেটিভ অ্যাকশন। তাহলে ইকুয়ালিটি জিনিসটা বুঝলাম, সকলে কি আইনের চোখে সমান হবে, এটাও কি আমাদের একটা বেসিক ফিচার্স কনস্টিটিউশনের। বোঝা গেল? এরপর যেটা লাস্ট সেটা হচ্ছে ফ্র্যাটার্নিটি জিনিসটা কি? ফ্র্যাটার্নিটি হচ্ছে ভাইচারা। মানে আমাদের কান্ট্রিতে কি একে অপর আমরা সিঙ্গেল সিটিজেনশিপে বিশ্বাস করি। আমেরিকার মতো আমাদের ডবল সিটিজেনশিপ নেই, আমাদের কি একটাই সিটিজেনশিপ। তাহলে একটাই সিটিজেন যখন আমরা একটাই কান্ট্রি, তাহলে কি আমাদের মধ্যে নিজেদের মধ্যে কি মানে সমস্ত ধর্মীয় মানুষের মধ্যে, সমস্ত জাতের মানুষের মধ্যে কি এলিট ক্লাস এবং গরিবের মানুষের মধ্যে কি একটা যদি আমাদের মধ্যে যদি ভাইচারা থাকে, তাহলে কি সেই ব্রাদারহুডটা থাকে, সেটাকে কি বলে? সেটাকে বলে ফ্র্যাটার্নিটি। তাহলে আমাদের অবজেক্টিভটা দেখলাম, অবজেক্টিভটা কী ছিল? লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। বুঝে গেলে? এবং লিবার্টিটাও দেখলাম, ইকুয়ালিটিটাও ডিটেলসে দেখলাম, ফ্র্যাটার্নিটিও বুঝতে পারলাম। এরপর দুটো কোশ্চেন আছে অলওয়েজ, যে ইজ প্রিএমবেল পার্ট অফ কনস্টিটিউশন? আমাদের প্রিএমবেলটা এটা কি কনস্টিটিউশন অলরেডি পার্ট না পার্ট নয়? আর একটা কোশ্চেন আছে, ইজ প্রিএমবেল অ্যামেন্ডেবল? প্রিএমবেল কি অ্যামেন্ড করা যায়? আমরা দেখেছি অলরেডি একবার অ্যামেন্ড করা হয়েছে, কিন্তু এর পরবর্তীকালে কি অ্যামেন্ড করতে পারবো? আর প্রিএমবেলটা কি পার্ট অফ দ্য কনস্টিটিউশনের পার্ট মানা হবে? এটা এক্সামে এসেছে, ইজ প্রিএমবেল কনস্টিটিউশনের পার্ট কি নয়, ঠিক আছে। তাহলে আমরা দেখবো তিনটে কেস আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে 1960 সালে বেরুবারি ইউনিয়ন কেস হয়। সেখানে কি বলা হয়? তোমার প্রিএমবেলকে কনস্টিটিউশনের পার্ট বলে মনে করা হয় না। সেটা কি বলে? এটা বলা হয় যে প্রিএমবেলটা কি কনস্টিটিউশন সম্পর্কে বলছে অনেক কিছু, কিন্তু একে পার্ট বলে তো গণ্য করা হয় না। তারপরে কি 1973 সালে কেশবনন্দী ভারতী কেসে কী করা হলো? এই
তোমার জাজমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া হলো, এবং জাজমেন্টটাকে চেঞ্জ করে কী হলো, কেশবনন্দী ভারতীকে এসে কি বলা হলো যে প্রিএমবেলটা একটা আমাদের কনস্টিটিউশনের একটা পার্ট, ঠিক আছে। এবং এলআইসি কেসেও 1995 সালে তখনও বলা হলো যে প্রিএমবেলটা কনস্টিটিউশনের পার্ট। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে গেল, যে তাহলে যদি এক্সামে আসে যে প্রিএমবেল কনস্টিটিউশনের পার্ট কি নয়, তাহলে ইয়েস কনস্টিটিউশনের পার্ট। আর হচ্ছে প্রিএমবেল অ্যামেন্ডেবল কি না, এর আগে দেখেছি আমরা একবার অ্যামেন্ড করা হয়েছে, তাহলে কি প্রিএমবেল অ্যামেন্ড করা যায়। প্রিএমবেলকে কিন্তু অ্যামেন্ড করলে কি বেসিক ফিচার্স যেগুলো, যেমন সোশ্যালি সেকুলার ডেমোক্রেটিক যে বেসিক ফিচার্সগুলো আছে, সেই বেসিক ফিচার্সগুলোকে চেঞ্জ করা যাবে না। অ্যামেন্ড করা যাবে, কিন্তু বেসিক ফিচার্সগুলোকে অপরিবর্তিত রেখে আমরা কি অ্যামেন্ড করতে পারবো। বুঝতে পারা গেল? তাহলে দুটো কোশ্চেন আনসার পাওয়া গেল, এই দুটো কোশ্চেন এক্সামে আসতে পারে। তাহলে থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। যারা তোমার ক্লাসিপের জন্য ব্যাচ জয়েন করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ওকে।